ভিন্ন স্বাদের গল্পের সমাহার চ্যানেলে আজ শোনাবো লেখক দীপঙ্কর বিশ্বাসের লেখা একটি দারুণ মজার গল্প। আজ যে গল্পটি আপনাদের সামনে পাঠ করে শোনাবো, গল্পটির নাম জলাতঙ্ক অথবা মায়ের কথা শুনলে। গল্প পাঠ ভালো লাগলে গল্পের শেষে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক আজকের গল্প পাঠ। কন্ডাক্টরটা অত মুস্কোপানা না হলে গবলা নির্ঘাত ওর কান ছিঁড়ে দিত, দাঁত ফেলে দিত, আরো অনেক কিছুই করে ছাড়ত। গবলাকে তো আজ আমরা নতুন চিনছি না। কন্ডাক্টরটা যখন মেজাজ দেখিয়ে বলল, বেশি না বকে নিজের সিটে গিয়ে বসো, তখন গবলার মুখটা দেখার মতন হয়েছিল। চোখ লাল, মুখ থমথমে। আমরা ভাবলাম যাত্রার শুরুতেই বোধহয় একটা মারপিট শুরু হলো। স্যান্ডো গেঞ্জি আর লুঙ্গি পরা কন্ডাক্টরের সর্বাঙ্গের সন্ডাপানা ভাবটা ভালো করে দেখে আমি আর নিমাই গবলাকে বললাম, ছেড়ে দে গবলা, শুভ কাজে ঝামেলা দিয়ে শুরু না করাই ভালো, হয়তো যাওয়াটাই ভেস্তে যাবে, লোকটা যা গোদা। এই আমরা প্রথম একদম নিজে নিজে কলকাতার বাইরে বেড়াতে যাচ্ছি। নিমের বড় মামা চাকরির সুবাদে ট্রান্সফার হয়ে দীঘায় আছেন, তা বছরখানেক তো হবেই। সেই ইস্তক নিমাই আমাদের তাতাচ্ছে, চল না বড় মামার কাছে দীঘায় কদিন কাটিয়ে আসি। এমনিতে আমাদের বাড়ি থেকে একা ছাড়তো না, কিন্তু নিমের মামার আমাদের রাখার সম্পূর্ণ দায়িত্ব নেবার চিঠি পেয়ে আমার আর গবলার বাবারা তেমন আপত্তি করেনি। সকাল থেকে বৃষ্টি পড়ছে, বাসের টিকিট আগেই কাটা ছিল। এসপ্ল্যানেডে বাসে উঠতে গিয়ে দেখি বাসটা ফুটপাত থেকে প্রায় 6 হাত দূরে দাঁড় করিয়েছে। এই 6 হাতের ভেতর অন্তত 6 দুগুণে 12 ইঞ্চি জল দাঁড়িয়ে আছে। বাসটাকে ওরা অনায়াসে ফুটপাতের গায়ে লাগাতে পারত, তাতে যাত্রীদের উঠতে অনেক সুবিধে হতো। বেশিরভাগ যাত্রী ছপাত ছপাত করে বাসে উঠল। নিমে একটু চড়া গলায় প্রতিবাদ করেছিল, বাসটা ফুটপাতের গায়ে এনে লাগান না, তাহলে সকলের কত সুবিধে হয়। কন্ডাক্টরটা নিমেকে একটা হ্যাঁচ কাটানে সরিয়ে বিশ্রী অভদ্র গলায় তেড়ে উঠল, বেশি বাজে না বকে নিজের জায়গায় গিয়ে বসো খোকা। নিমেটা আরেকটু হলেই কাদায় পড়ে যেত, কোনো রকমে সামলে নিল। বেচারার ডান পাটা কাদায় মাখামাখি হয়ে গেল। ছুটতে হলো টিউবওয়েলে পা ধুতে। পা ধুয়ে ফিরে এসে দেখি বাসের সামনে বিশাল হট্টগোল। কন্ডাক্টর এক বৃদ্ধা ভদ্রমহিলাকে বাসে ওঠার সময় এমন ঠেলে দিয়েছে যে তিনি পায়ে বেশ চোট পেয়েছেন। ভদ্রমহিলা একাই যাবেন বাসে, দীঘায় ছেলের কাছে। যারা ওকে বাসে তুলতে এসেছিল তারা রুখে দাঁড়িয়েছে। সঙ্গে সঙ্গে অনেকগুলো লোক এসে গেছে কন্ডাক্টরের দলের। কন্ডাক্টরটা ভদ্রমহিলা চোট পাওয়াতে কোথায় লজ্জা পাবে তা না, তারস্বরে চিৎকার করছে, অত যদি অসুবিধা হয় তো এই বাসে যাবেন না। ওর সঙ্গের লোকেরা বলছে, তবে টিকিটের পয়সা ফেরত দাও। টিকিট একবার কাটা হয়ে গেলে পয়সা ফেরত দেওয়া হয় না, বলল কন্ডাক্টরের দলের কটা লোক। বৃদ্ধা বললেন, ছেড়ে দে কমলা, এই ঝগড়া করে কি হবে, আমার তেমন কিছু লাগেনি। আমাদের কিন্তু গা চড়চড় করে উঠল। ছি, বুড়ো মানুষের সঙ্গে এমন করে। আমরা সিটে গিয়ে বসলাম। গবলা তো সিটে বসে থেকে রাগে গড়গড় করে চলেছে, আমাদেরও রাগে গা জ্বলছে। আমাদের ভেতর নিমাই বেশ চৌকস, বলল, মালটালগুলো ঠিক আছে কিনা দেখে নে। মাল মোট 5টা। আমার আর নিমায়ের অ্যাটাচি দুটো সিটের নিচে ঢুকিয়ে দিলাম। গবলার কিট ব্যাগ আর আমার ওয়াটার বটল তুলে দিলাম মাথার ওপর মাল রাখার তাকে। গবলা একটু হাসলো, চারিদিকে জল থই থই করছে, তার ভেতর তুই ওয়াটার বটল এনেছিস, জানলা দিয়ে জিভ বাড়ালেই তো বৃষ্টির জল খেতে পেতিস। আমি একটু লজ্জা পেলাম। মা কিছুতেই ছাড়লো না, বলল, ওটা নিয়ে যা, ঠিক কাজে লাগবে, কোথায় কি জল খাবি, অসুখ করবে। গবলার রাগ পড়েনি, বলল, কন্ডাক্টরটাকে না শিক্ষা না দেওয়া অবধি। নিমে বলল, ধম্মের কল বাতাসে নড়ে, দেখবি ঠিক টের পাবে বাছাধন। আমি বললাম,
বোকার মতন কথা বলিস না, বাসের সব জানলা বন্ধ, বাতাস একটুও নেই, ধম্মেলকর নড়বে কি করে? টেরটা বাসের লোকদেরই পাওয়াতে হবে। আমার লজিকে নিমে আপত্তি তুলতে পারল না। বাস ছাড়ল ঠিক সময়। চারপাশে শুরু হলো মুষলধারে বৃষ্টি। হাওড়ার জ্যাম পেরোতেই জন্ম কাবার। তারপর বাসটা একটু স্পিড নিল। নিমাইয়ের একটু কাব্যচর্চার অসুখ আছে। নিমাই সঙ্গে করে কবিতা লেখার খাতা টাতা নিয়ে এসেছে। নিমে আমাদের বহুবার বলেছে, উন্মুক্ত ধান ক্ষেত, এদিক সেদিক খাল বিল, মাঝে মাঝে বক কিংবা হাঁসের সারি উড়ে যাচ্ছে। দূরে পাহাড়ের বুকে মেঘেদের সঙ্গে সূর্য চোরচোর খেলছে। এমন সিন পেলে নাকি অন্তরের কবিতাদের আর ঠেকিয়ে রাখা যায় না। কবিতারা গলগলিয়ে কলের জলের মতন বেরিয়ে পড়ে। এর ওপর এক ফালি বাঁকা চাঁদ আর রাখাল ছেলে বাঁশি বাজাচ্ছে, জুটলে তো কথাই নেই। নিমে যুদ্ধের আগের মুহূর্তে সৈনিকেরা যেমন বন্দুক বাগিয়ে ধরে, তেমন করে কলম খাতা বাগিয়ে ধরে জানলার কাঁচের ভেতর দিয়ে বাইরে তাকিয়ে আছে, কবিতার কলকলানির আশায়। আমি নিমের পাশে বসে একবার জানালার বাইরে, একবার নিমের খাতার দিকে, আর একবার নিমের মুখের দিকে তাকালাম। বাইরে কিছু দেখা যাচ্ছে না। নিমের মুখটা কন্ডাক্টরের ব্যবহারে একটা পোড়া হাঁড়ির মতো। নিমে তার ভেতরেও ছবি আঁকছে। আমি জিজ্ঞেস করলাম, বৃষ্টির ছবি আঁকছিস না নারকোল গাছ? নিমে খেঁকিয়ে উঠল, হাতের লেখাটা বাসের ঝাঁকানি তখন দেখাচ্ছে। আমি ভালো করে মন দিয়ে তাকালাম। কষ্ট করে পড়া যাচ্ছে। নিমে লিখেছে, কন্ডাক্টর বড় টেঁটা, তার সাথে বৃষ্টির ঘন ঘটা। আমি বললাম, নিমাই, এই নিমাই চন্দর, ছন্দপতন হচ্ছে যে। নিমাই বলল, তা কি আর আমি বুঝছি না, তাই তো লেখা বন্ধ করে বাইরে তাকিয়ে ভাবছি। আমি বললাম, বরং করে দে না তার সাথে বৃষ্টির ঝেঁটা। গবেটের মতো কথা বলিস না তো, যা হয় তা হয় একটা লিখলেই হলো। বৃষ্টির ঝেঁটার কোনো মানেই হয় না। আলবাত হয়, বৃষ্টির ছাট আঁকতে গেলে ঝেঁটার কাঠির মতনই আঁকতে হয়। তাছাড়া বৃষ্টি তো ঝেঁটিয়ে সব ময়লা সাফ করে। বৃষ্টির সাফাই সম্বন্ধে আমার সাফাই উড়িয়ে দিতে পারে না নিমাই। একটু ভাবে, বলছিস? তাহলে তাই লেখা যাক, কন্ডাক্টর বড় টেঁটা, তার সাথে বৃষ্টির ঝেঁটা। পরের লাইনটা ভাবাই ছিল নিমের, মনটা যে কোন ঠাসা। আমি জুগিয়ে দিই, নেই কবিতার আশা। নিমে আমার দিকে কটমট করে তাকালো, এটা কেমন হলো? ঠিকই তো হলো, মানে কবিতা হচ্ছে কিন্তু ভালো কবিতার আশা নেই। মানে? আরে বাবা, মনের ভাব প্রকাশ মানেই তো কবিতা। সেটা ঠিকই হচ্ছে, কিন্তু এই রকম বদখত মেজাজে কি ভালো কবিতা বেরোয়? তুই বল না। অর্থাৎ হচ্ছে কিন্তু হচ্ছে না। পাঠকে বুঝবে। আরে সব যদি বুঝিয়েই দিস তো পাঠক হতভাগা কি করবে? নাকে তেল দিয়ে ঘুমোবে, তোকে নিয়ে মাথাও ঘামাবে না। কিন্তু ওই একটু বোঝা না বোঝার বোঝা মাথায় চাপালে পাঠক পাঠক বনে যাবে। নাওয়া খাওয়া ফেলে তোকে মাথায় চাপিয়ে দিনরাত ভেবে মরবে। হাজারটা মানে করে রাতারাতি তোর নাম করে দেবে। তুই নিজে আদবে বুঝেছিস কিনা সে প্রশ্ন মোটে তুলবেই না। কথাগুলো মনে হলো নিমের পছন্দ হয়েছে। লাইনটা লিখে নিয়ে বলল, কিন্তু এবার কি হবে? এবারে তোর যা খুশি তাই লিখতে পারিস। বলেই তো দেওয়া হলো যে কবিতার আশা নেই। কেন আশা নেই আগেই বলেছিস। কতক্ষণ আশা নেই সেটা এবার লিখে ফেললেই তো হলো। আশা ততক্ষণ নেই যতক্ষণ না কন্ডাক্টরটা শায়েস্তা হয়। হ্যাঁ, এরকম একটা লাইন এখন অনায়াসে লিখে ফেলতে পারিস। যদি দাঁড়া বলছি আমি, যদি না বানাই তারে পাঁঠা, যদি না লাগাই তারে চাঁটা, সাজা দেব 10 দিন হাঁটা, ফুটুক গলায় মাছের কাঁটা, মার খেলে শেষ হয় ল্যাটা। নিমাই আপত্তি করল, মাছের কাঁটাটাকে মেলানোর জন্য কি মাছও কাঁটা বললে ফাউল হয় না? আমি বললাম, কবিতায় ওগুলো অ্যালাউড, ভেবে দেখ কোনটা পছন্দ। নিমাই বলল, প্রথম লাইনটা ভালো,
পড় তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো। কন্ডাক্টর বড় টেঁটা, তার সাথে বৃষ্টির ঝেঁটা, মনটা যে কোন ঠাসা, নেই কবিতার আশা, যদি না বানাই তারে পাঁঠা। নিমে বেশ কবার কবিতাটি পড়ে আমায় বলল, তোর বেশ ছন্দজ্ঞান, লিখিস না কেন রে? আমি বললাম, ওসব আমার আসে না রে। উলুবেরিয়া বেশ কিছুক্ষণ পেরিয়েছি, তখন কাব্যচর্চায় ছেদ পড়ল। আমাদের দুটো সিট আগে বসা এক চিমসে মার্কা ভদ্রমহিলা সিট থেকে উঠে দাঁড়িয়ে ভীষণ হাত পা নেড়ে কিসব বলতে শুরু করলেন। আমরা প্রথমে ভাবলাম ভদ্রমহিলার মৃগী আছে। গবলা অনেক খবর রাখে, ও বলল যে পুরনো নিউমোনিয়ার রুগীও নাকি এমন করে থাকে। বেশ কিছুক্ষণ পরে কন্ডাক্টর এগিয়ে এলো। বোঝা গেল মহিলার গায়ে জল পড়েছে ওপর থেকে। কন্ডাক্টরটা যথারীতি গম্ভীর চালে বলল, বাইরে এত বৃষ্টি হলে এমন একটু আধটু পড়ে। এবার কিন্তু ব্যাপারটা তত সহজ হলো না। ভদ্রমহিলা একাই চেঁচাচ্ছিলেন ঠিকই, কিন্তু আমাদের মতনই কন্ডাক্টরও জানতো না যে ওর সঙ্গে রয়েছেন ওর 3 বোন, তাদের 4 স্বামী আর তাদের 3 শালী। ওরকম একটু পরে শুনে তারা একেবারে তেলে বেগুনে জ্বলে উঠল। ওরকম তোমার মামা বাড়িতে পড়ুক, এটা তোমার মামা বাড়ি নয়। আমরা পুরো ভাড়া দিয়ে যাচ্ছি, বাস থামিয়ে তোমার ছাদ সরাও, নয়তো আমরা বাসের গিয়ার খুলে নেব, আর সেই সঙ্গে তোমার আর ড্রাইভারের দাঁত। জুড়ে দিল আর একজন। 8 জনের হুঙ্কারে কন্ডাক্টরটা কেমন থতমত খেয়ে গেল। ড্রাইভারকে বলল গাড়ি সাইড করতে। ওই মুষলধারে বৃষ্টির ভেতর কন্ডাক্টর একটা তেরপল নিয়ে উঠল বাসের ছাদে। আমি মাঝখানে, নিমে আমার ডান দিকে, বাসের জানলা ঘেঁষে, আর গবলা আমার বাঁ পাশে। আমি গবলাকে বললাম, গবলা, বড় জল তেষ্টা পেয়েছে রে, আমার জলের বোতলটা একটু দিবি রে। গবলা উদ্গ্রীব হয়ে কন্ডাক্টরের হেনস্থাটা উপভোগ করছিল। ওয়াটার বোতলটা দিতে দিতে চটে উঠল। লোকে জল এড়াতে হিমশিম, আর তোকে এখনই জল খেতে হবে? জানলা দিয়ে জিভ বাড়িয়ে বৃষ্টির জলটা খানা। সকলে এক মনে জানলা দিয়ে হুমড়ি খেয়ে বাইরে তাকিয়ে কন্ডাক্টরের তেরপোল খাটানো দেখার চেষ্টা করছে। পেছনের সিটে বসা একজন বিশাল চেহারার লোক, পালোয়ান টালোয়ান হবে, জলে ভেজা ভদ্রমহিলার পাশে এসে পরিবেশ নিরীক্ষণ করে ঝাল ছাড়ল। বাসটা ফুটো, কন্ডাক্টরটা শুধু অভদ্র নয়, বুদ্ধু আর বেকুব। আমার গায়ে জল পড়লে ওর চামড়া দিয়ে ওয়াটারপ্রুফ বানাতাম। এদের শিক্ষা হওয়া দরকার। আমরা কি পয়সা কিছু কম দিয়েছি? কন্ডাক্টরটা অভদ্র হতে পারে, কিন্তু কাজের লোক। দিব্যি তেরপল দিয়ে জল আটকানোর ব্যবস্থা করে দিল। ভিজে চুপচুপে কন্ডাক্টরকে দেখে গবলার আর আমাদের রাগ খানিক পড়ে এলো। গবলা বলল, ঠিক হয়েছে ব্যাটার। একটু পরে বাস থামলো মেচেদায়। এত ভালো বেগুনি আমি আগে খাইনি। দামটা একটু বেশি বটে, কিন্তু জিভে লেগে থাকে। ভাবাই যায় না যে বেগুনে শুধু একটা দীর্ঘ ইকার জুড়ে দিলে এত ভালো খেতে হতে পারে। বৃষ্টিটা কিন্তু অনর্গল পড়েই চলেছে। আমি গবলাকে বললাম, নিমে আমাকে জানলার ধারে বসতে দেবে না, ও বৃষ্টির ওপরে কি একটা লেখার চেষ্টা আছে, দেখে দেখে টুকলি করবে, তুই আমাকে অন্তত প্যাসেজের পাশে বসতে দে। গবলার মেজাজটা কন্ডাক্টরের হেনস্থা আর বেগুনিতে বেশ নরম। আমি আর গবলা সিট পাল্টালাম। বাস ছেড়ে দিল। বাজকুল হেডিয়া পেরিয়ে যখন আমরা কাঁথির কাছাকাছি, তখনই হঠাৎ পেছন থেকে সেই পালোয়ান মার্কা লোকটা বাজ খাই হাঁক ছাড়ল, কন্ডাক্টর! কন্ডাক্টর সবাইকে ছাড়িয়ে প্রথম সিট থেকে শেষ সিট অবধি এগিয়ে গেল। মুখটা একটু কাঁচুমাচু। কি হচ্ছেটা কি? ফুটো বাস দিয়ে লোক ঠকাচ্ছ? গত 20 মিনিট মাথায় জল পড়ছে, ভাবছিলাম কিচ্ছু বলবো না, কাঁথি পৌঁছে যাব, কিন্তু অসম্ভব। এতক্ষণ বেপারা ছিল বলে কিচ্ছু বলিনি। জানো আমি কে? কন্ডাক্টর মাথা চুলকালো। আমি কাঁথির বেচুদা। বলেই বেচুদা কন্ডাক্টরের কলার এক হাতে আর কান এক হাতে টেনে ধরল। জানো, রাজনৈতিক পলিটিশিয়ানরা পর্যন্ত আমার কথায় ওঠে বসে। খবরদার, এমন ফুটো বাসে যাত্রী তুলে ঠকালে রুটে বাস চালানো বন্ধ করে দেব। কন্ডাক্টর কি যেন বলতে যাচ্ছিল,
বেচুদা থামিয়ে দিল। বেশি ক্যাচর ক্যাচর করলে কাঁথিতে নামিয়ে কাঁথা পরিয়ে ছেড়ে দেবো, বুঝলে? তখন কাঁত মেরে কোঁতাতে হবে। আমার নাম কেন বেচুদা সেটা ভালো করে জানতে চাও? কন্ডাক্টরের মুখটা সত্যিই দেখার মতন হলো। কোথায় সকালের তেজ আর দিমাগ, কেঁচো খাওয়া ছুঁচো মুখ। বেচুদার নাম ভালো করে জানার তেমন একটা আগ্রহ নেই। মিনিট দুয়েক বাদে বাস কাঁথি শহরে ঢুকে দাঁড়ালো। বাইরে একটা বিরাট জনতা মালটাল নিয়ে অপেক্ষা করছিল। কন্ডাক্টরের কান ধরে বাসের প্যাসেজ দিয়ে দরজার দিকে যেতে যেতে বেচুদা বলল, আমি কাঁথিতে নেমে যাচ্ছি। দীঘা পৌঁছানোর আগে কারুর গায়ে জল পড়লে বা অন্য অসুবিধা হলে আমায় জানাবেন। বাসের নম্বরটা নোট করে রাখছি আমি। এই হতভাগাটাকে দেখব। আমার ঠিকানা কাঁথিশ্রী বেচু পাল, কাঁথি। প্যাসেজ দিয়ে যাবার সময় আমি কন্ডাক্টরকে একটা কাঁচির ওপর ল্যাং মারলাম। কানটা অন্য লোকের হাতে ধরিয়ে রাখার সুবিধা আছে। কন্ডাক্টর হুমড়ি খেলো, কিন্তু পড়ল না। বাসের ভেতর এক মহিলা কণ্ঠ শোনা গেল, এবারের মতন ছেড়ে দাও বাবা, ও আর করবে না। আমরা তাকিয়ে দেখলাম সকালে সেই বৃদ্ধা ভদ্রমহিলা। বেচুদা বলল, আপনাকেই আজ সকালেও ঠেলে দিয়েছিল না মাসিমা? বৃদ্ধা বললেন, তা হোক, ও আমার ছেলের চেয়েও ছোট, ওর কি বুদ্ধি হয়েছে বাবা। বেচুদা, কন্ডাক্টর আর আমরা সকলে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলাম খানিকক্ষণ। বেচুদা কাঁথিতে নেমে গেল। সমবেত জনতা বেচুদা যুগ যুগ জিও বলে রবে ফেটে পড়ল। কাঁথিতে বাস দাঁড়ায় 10 মিনিটের ওপর। বেগুনি খেলে বড় জল তেষ্টা পায়। জল খেতে গিয়ে দেখি ওয়াটার বটলটা বিলকুল ফাঁকা। সকালবেলা মা যখন বলেছিল, ওয়াটার বটলটা নিয়ে যা পানু, কাজে দেবে, আমি তখনই বলেছিলাম, যা ছিরির ওয়াটার বটল, যেমন ভাবেই রাখো জল পড়বেই ওটার থেকে। কিন্তু মায়ের কথা শুনলে ভালো হতে বাধ্য। ওয়াটার বটলটা ঠিক কাজে লেগেছে। সেই চিমসেপানা ভদ্রমহিলার গায়ে জল তো বাসের ছাদ থেকে পড়েনি, পড়েছিল আমার ওয়াটার বটলটা থেকে। বাস মেছেদা ছাড়ার আগে কাঁথিশ্রী বেচুদার পরিচয় পেয়ে ওয়াটার বটলটা তুলে দিয়েছিলাম বেচুদার মাথার ওপরের তাকে, অনেক মালের ভিড়ে। বেচুদার মাথার জলও কিন্তু আমি হলফ করে বলতে পারি বাইরের নয়, সেই আমার ওয়াটার বটলের। বটলটা পুরো ফাঁকা। আগে জল খাইনি, খাবার ভান করেছিলাম মাত্র, পাছে বেচুদার মাথায় পড়ার মতন জল আর না থাকে, যদি বটল আগেই ফাঁকা হয়ে যায়। বাবা, বেগুনি খেলে যা জল তেষ্টা পায়, কাঁথিতে জল খেয়ে প্রাণটা বাঁচলো।